হয়। ফলে আমাদের প্রত্যাশা এইটুকুই থাকবে যে এই প্রত্যেকটি ঘটনাকে যেন যত দ্রুত এটার বিচার করে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, আমরা কিন্তু ঘটনাটা কিভাবে নৃশংস এর বর্ণনা দেই, কিন্তু এর ফলো আপ আমরা অনেক সময় গণমাধ্যমগুলো করি না। এবং জানেন আমাদের এত মানে যানজটের মতো করে বিচারের জট, এটার হয়তো বিচারের কাজী আরিফ হত্যার মামলার বিচার আপনি জানেন কত বছর, 12-13 বছর পরে হলো। তো এইরকম এই ঘটনাগুলোর যদি দ্রুত এক ধরনের বিচার সাজা যদি জনগণ জানে, তাহলে এই ধরনের অসুস্থ মানসিকতার অন্য যারা, তারা এই ধরনের অপরাধ করতে সহজে মানে এগিয়ে আসবে না। আমরা আসলে ওই মূল আবারও যাব সীমান্ত চুক্তি আর আমাদের বিদ্যুৎ আমদানি নিয়ে, তবে আমাকে আরো একটি বিরতিতে যেতে হচ্ছে। আরেকটি বিরতিতে যাচ্ছি, ফিরছে কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশ এখনো স্বাগত আর একবার। সরাসরি চলে যাচ্ছি আমরা আবু সাইদ খান, জনাব আবু সাইদের কাছে, যেটি আজকে আমাদের দিল্লিতে যে বৈঠক ছিল রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রী, সেখানে বলা হয়েছে যে নেপাল ও ভুটান থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানির প্রচেষ্টায় ভারতের কাছে আরও সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি। আপনি তো এই বিষয়ে আপনার গবেষণা। এখানে আসলে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, সম্প্রতি সমাপ্ত যে সার্ক সম্মেলন হলো, সেখানে কিন্তু এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে বিদ্যুৎ আমদানির বিষয়টি সেখানে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছিল। এবং আমাদের রাষ্ট্রপতি দিল্লিতে গিয়ে উনি যে সহযোগিতাটা চেয়েছেন সেটা মূলত রাইট অফ ওয়ে চেয়েছেন। বিদ্যুৎ আসবে ভুটান এবং নেপাল থেকে, এবং আপনি জানেন যে ভুটান দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যেখানে বিদ্যুৎ সারপ্লাস, ওদের চাহিদার তুলনায় অনেক বেশি বিদ্যুৎ তারা উৎপাদন করে, কারণ ভুটান এবং নেপাল দুটো দেশই হিমালয়ের পাদদেশে অবস্থিত। তো আমরা যদি বলি যে এই দুটো দেশ দে আর ব্লেসড বাই গ্র্যাভিটি, ওদের ওখানে যে জলধারা সেটা সারা জীবনই অত্যন্ত খরস্রোতা থাকবে, এবং হুইচ ইজ ভেরি আইডিয়াল ফর টারবাইন। তো তারা যে বিদ্যুৎ উৎপাদন করে এই মুহূর্তে সেই বিদ্যুতের ক্রেতা শুধুমাত্র ভারত। এখন বাংলাদেশে যে বিদ্যুতের সংকট বিরাজ করছে বহুদিন ধরে, সেই সংকট নিরসনের অন্যতম একটি উপায় হচ্ছে ভুটান থেকে এবং নেপাল থেকে সেই বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে বাংলাদেশে আমদানি করা। এবং এটা খুব একটা জটিল কোনো প্রযুক্তি নয়, অত্যন্ত সাধারণ প্রযুক্তি। গ্রিডের মাধ্যমে চলে আসবে, ট্রান্সমিশন গ্রিড, এবং দূরত্বও খুব একটা বেশি না। ভুটানের সাথে তো আমাদের দূরত্ব অত্যন্ত কম, নেপালের সাথে একটু বেশি, কিন্তু সেটা বাস্তবতার নিরিখে ধর্তব্যের মধ্যে নয়। সবচেয়ে চমৎকার দিকটি হচ্ছে যে নেপাল এবং ভুটান থেকে আমরা যেই সঞ্চালন লাইন বা ট্রান্সমিশন গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে আসব বাংলাদেশে, সেই একই অবকাঠামো ব্যবহার করে এই দুটি ল্যান্ডলকড কান্ট্রিকে আমরা ইন্টারনেট ব্যান্ডউইথ আবার রপ্তানি করতে পারবো। আপনি জানেন যে বাংলাদেশ বর্তমানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি করার জন্য সম্প্রতি বিএসএনএল এর সাথে ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। তো এই দুটি ল্যান্ডলকড কান্ট্রি তারা কিন্তু এই বৈশ্বিক যে যোগাযোগ অবকাঠামো, ইন্টারন্যাশনাল ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার, সেখান থেকে অনেক দূরে, যেহেতু তারা ল্যান্ডলকড, সমুদ্রের পারে নয়। তা আমরা আমাদের এই দুটি প্রতিবেশীকে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানির মাধ্যমে তাদের অর্থনৈতিক অগ্রযাত্রায় আমরা সহায়ক ভূমিকা পালন করতে পারবো, আর সেখান থেকে বিদ্যুৎ আমদানি করে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রায় নেপাল এবং ভুটান সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। যদি ভারত সহযোগিতা করে। রাইট। তো রিজিওনাল কোঅপারেশনের এর চাইতে ভালো আর কোনো উদাহরণ হতে পারে বলে আমি মনে করি না। অত্যন্ত চমৎকার একটি ব্যাপার হবে, এবং আমাদের রাষ্ট্রপতি যথাযথই ভারতের কাছে চেয়েছেন যে যাতে ভারতের ভূমির ওপর দিয়ে শুধুমাত্র এই ট্রান্সমিশন লাইন দুটো যাতে আসতে পারে, এটাই। আমরা কথা বলবো আজকে আসলে আমাদের একটি বিশেষ খবর ছিল, আপনি দেখেছেন শিরোনামে ছিল যে বারবার উদ্যোগ নেওয়ার পরে ঢাকা সহ সারা দেশ, আমরা ঢাকারটি খবর করেছি কিন্তু সারা দেশের খবর আমরা জানি যে ঝুলন্ত তার যেগুলি ঝুলে আছে এবং
খুবই ঝুঁকিপূর্ণভাবে ঝুলছে, এগুলি বৈদ্যুতিক খুঁটির উপরে ঝুলছে। কিছুদিন আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে সরিয়ে নেওয়া হোক, যদিও আইএসপি এবং এনটিটিএন বলছেন যে আসলে এভাবে সম্ভব নয়। এবং আমাদের কাছে যে খবরে যেটি উঠে এসেছে সেটি হচ্ছে যে বিটিআরসি বলছে যে পরিপূর্ণ অবকাঠামো না থাকার কথা। অন্যদিকে এই যে যে দুটি প্রতিষ্ঠানকে মাটির নিচে দিয়ে, সড়কের নিচে দিয়ে যে তার নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তারা বলছে যে কয়েক বছর আগে তারা মূল সড়ক এবং কিছু শাখা সড়কে অবকাঠামো তৈরি করেছেন। এই অবস্থায় আসলে আপনাদের গবেষণা বা আপনাদের কাছে কি তথ্য আছে? না, এখানে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। রাস্তায় যে বিদ্যুতের খুঁটির মধ্যে আমরা যে তারগুলো দেখি, এই তারগুলো মূলত দু ধরনের প্রতিষ্ঠান ব্যবহার করেন। একটা হচ্ছে যারা কেবল টিভি সেবা দিয়ে থাকেন তারা, আর আরেকটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাদেরকে আমরা আইএসপি বলি। এখন প্রশ্ন হচ্ছে কেন তারা এই তারগুলো ঝোলান? খুব সহজ জবাব, যেহেতু তাদের কাছে আর কোনো অবকাঠামো নেই এবং তারা কেউই কিন্তু আইএসপি বলেন আর কেবল অপারেটরই বলেন, তারা কেউই অবকাঠামোতে বিনিয়োগ করতে মোটেও উৎসাহী নন। তারা সেবা প্রদান করতে উৎসাহী। তারা নিজ নিজ অবকাঠামো ডিপ্লয় করতে, নিজ নিজ অবকাঠামো নির্মাণ করতে তারা বাধ্য হয়েছেন, যেহেতু তাদের ব্যবহারযোগ্য কোনো অবকাঠামোর অস্তিত্ব বাংলাদেশে ছিল না বা নেই। এখন এই সংকট নিরসনে বিটিআরসি যেটা করেছিল যে 2009 সালের দিকে তারা দুটো লাইসেন্স ইস্যু করেছিল এনটিটিএন। সেই এনটিটিএন লাইসেন্স যাদেরকে দেয়া হয়েছিল তাদের অবকাঠামো স্থাপন করার একটি লক্ষ্যমাত্রা সেই লাইসেন্সে বেঁধে দেয়া ছিল। এখন প্রশ্ন হচ্ছে 2009 থেকে আজকে 2014 শেষ হয়ে যাচ্ছে, আমরা 5 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে আশানুরূপ ফলাফল পাচ্ছি না। তাহলে অতি জরুরি ভিত্তিতে বিটিআরসির যেটা করা উচিত, এনটিটিএন, আইএসপি অ্যাসোসিয়েশন এবং কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, এদের সবাইকে নিয়ে বসে বিটিআরসির উদ্ঘাটন করা উচিত গলতটা কোথায়, প্রতিবন্ধকতা কোথায়। এই অবকাঠামোর প্রতিবন্ধকতা যতদিন দূর না করা যাবে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন, বাংলাদেশের কোনো মন্ত্রী এই তার সরাতে পারবেন না, এটা কোনো মতেই সম্ভব হবে না। তো সেই কারণে আমার মনে হয় সমস্যার যেই মূল যেটা গোড়া, সেখানে আমাদের হাত দেওয়া উচিত। এখানে ঢাকা শহর শুধু নয়, সারা বাংলাদেশের শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে যেটাকে আমরা বলি রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, সেই জিনিসটা, সেই অবকাঠামো, নির্ভরযোগ্য অবকাঠামো অবশ্যই গড়ে তুলতে হবে। তার কারণ মানুষের চাহিদা কিন্তু প্রতিনিয়ত অত্যন্ত দ্রুত বাড়ছে। ইন্টারনেটের ব্যান্ডউইথের কথা যদি চিন্তা করেন, যখন 90-এর দশকের মাঝামাঝি এদেশে ইন্টারনেট সেবা চালু করা হলো, তখন 10 থেকে 12 কেবিপিএস আমরা ডায়াল আপ মোডেমে পেলেই নিজেকে ভাগ্যবান মনে করতাম। আজকে মানুষ অন্তত পক্ষে 1 মেগাবিট গতিসম্পন্ন সংযোগ চায় এবং সেজন্য তারা পয়সা দিতেও রাজি আছে। যারা সার্ভিস প্রোভাইড করেন তারা সেটা সবসময় দিতে পারেন না। এই যে একটা ডায়লেমা, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হলে সরকারকে এবং বিশেষ করে রেগুলেটরকে, বিটিআরসিকে অত্যন্ত প্রোঅ্যাক্টিভলি তাকে এনগেজড হতে হবে। এখানে আইএসপি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারা বলছেন যে যে দুটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে এই সড়কের নিচে দিয়ে তার নেওয়ার ব্যবস্থা করার জন্য, দুটো আসলে যথেষ্ট না, এটা বাড়াতে হবে সংখ্যা। এবং এদিকে যে দুটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে তাদের মধ্যে একটা সামিট কমিউনিকেশনস লিমিটেড, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে সবাই ব্যবহার করছে না, তারা তাদের যে অবকাঠামোটি আছে এটা আসলে তারা বলছেন খুব দু একটি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নাম করা প্রথম শ্রেণীর তারা এবং টেলিকমিউনিকেশনের কেউ কেউ ব্যবহার করছেন, সবাই ব্যবহার করছেন না, তাদের কাছে নিতে আসছেন না, এরকম দাবি করেছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন আসছেন না? এটা তো ইনফ্রাস্ট্রাকচার ওনারা দিচ্ছেন, তার মানে তাদের প্রতিষ্ঠিত ইনফ্রাস্ট্রাকচারের উপরে যারা সার্ভিস প্রোভাইডার তারা ততখানি আস্থাবান নন। তাদের আস্থা অর্জন করতে হলে সামিট কর্পোরেশন এবং ফাইবার এট হোম তাদের কি করণীয় সেটা তাদের সাথে বসে অত্যন্ত খোলামেলা আলোচনার মাধ্যমে আমাদের সেটা বের করে আনতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে অবকাঠামোতে বিনিয়োগ এটা কিন্তু বেশ লং টার্ম একটা ইনভেস্টমেন্ট, এটা কখনোই খুব দ্রুত উঠে আসে না। এই দুটো লাইসেন্স
দিয়ে বিটিআরসি কি উদ্দেশ্য হাসিল করতে চেয়েছে আমি জানি না, তবে যথেষ্ট প্রতিযোগিতা বাজারে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, বাংলাদেশে শতকরা 100% বিদেশি মালিকানায় মোবাইল ফোনের সেবা দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু অবকাঠামোর লাইসেন্সে মাত্র 49% বিদেশি মালিকানার ব্যবস্থা রাখা হয়েছে। এটা আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা এই আলোচনায় ফিরবো একটি বিরতি শেষে। দর্শক, আরেকটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে।